হ্যালো ফ্রেন্ড, আমি জানি তুমি এক্ষুনি এই চ্যানেলের ভিডিও দেখতে দেখতে 30 সেকেন্ডও দেখবে না, তার আগে তুমি চলে যাবে। কেন? কারণ পিছনে তুমি বোর্ডটা যখনই দেখতে পাচ্ছ যেখানে ফ্রেজাল ভাব লেখা আছে তখনই তুমি চলে যাবে। এই কারণে, কারণ তোমার বাবা বা মা তোমাকে মোটা টাকা দিয়ে একজন প্রাইভেট টিউটার রেখে দিয়েছে এবং সেই প্রাইভেট টিউটার তোমাকে ফ্রেজাল ভাব অলরেডি পড়ান। তাহলে তুমি কেন সময় নষ্ট করে আমার কাছে ফ্রেজাল ভাব শিখবে? মূল প্রশ্নটা হচ্ছে এখানটাতে যে যখন আমি প্রাইভেট টিউশন নিতে যাই, যখন আমি স্কুলে যাই, তখন আমি এখানে কেন শিখবো? তো আমার কথা হচ্ছে, ঠিক আছে তুমি চলে যাও, কোনো আপত্তি নেই, কিন্তু 2 মিনিট 3 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করো, করে দেখো আমি যেভাবে ফ্রেজাল ভাবটা করালাম তোমার প্রাইভেটে যে প্রাইভেট টিউটারকে সেভাবেই করিয়েছিল, বা স্কুলের যে মাস্টারমশাই তোমাকে ফ্রেজাল ভাব শিখিয়েছেন তিনি কি এইভাবে শিখিয়েছেন? যদি তোমার উত্তর না হয় তাহলে অবশ্যই তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এই কারণে দেখবে, আমি জানি তোমার এটা মনে হতে পারে যে এখন এই অবসর টাইম, এখন এই পড়ে এসেছি বা এই ফ্রিতে আছি, ছুটিতে আছি, এখন একটুখানি এন্টারটেনমেন্ট দেখবো। দেখো, কোনো আপত্তি নেই, কিন্তু ক্লাসগুলো যেটা তুমি দেখছো সেই ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখে নিয়ে তোমার যদি ভালো লাগে তাহলে এখানে সম্পূর্ণ ক্লাসের ভিডিওগুলো কিন্তু দেওয়া রয়েছে, সেগুলো তোমার সময় অনুযায়ী তুমি দেখে নাও। অনেক সময় মনে হয় যে এখানে ইউটিউবে কি ইংরেজি গ্রামার শিখবো, ইংরেজি গ্রামার শেখার জন্য তো অনেকেই আছেন। তো ইংরেজি গ্রামার যদি শেখার জন্য অনেকেই থাকতেন, আমি জানি বড় বড় কোর্স ইংরেজি গ্রামারের করানো থাকে, যে কোর্সগুলোতে আমরা যখন ঢুকি একটা মোটা টাকা দিয়ে আমরা সেই কোর্স ফি দিয়ে সেখানে কোর্স শিখতে যাই। তো যখন আমরা মোটা টাকা দিয়ে কোথাও কোর্স শিখতে যাই তখন আমাদের ইন্টারেস্ট অনেক বেশি থাকে, কারণ এই কোর্সটার জন্য আমি 5,000 টাকা দিয়েছি, এই কোর্সের জন্য আমি 10,000 টাকা দিয়েছি, বা এটা এত এত অনেক বেশি টাকা দিয়েছি, সুতরাং এটা আমাকে শিখতে হবে, এত পয়সা নষ্ট হয়েছে। আর ইউটিউবে তো ফ্রিতে। ওই জন্য ইউটিউবের এই ক্লাসগুলোর প্রতি, বিশেষ করে এডুকেশনাল ক্লাসগুলোর প্রতি আমাদের ইন্টারেস্ট অনেক কম। কিন্তু বিশ্বাস করে দেখো, চ্যানেলের সমস্ত ক্লাসের ভিডিওগুলো তুমি ভালো করে দেখো, অনেক বেশি বেশি টাকা দিয়ে তুমি যে কোর্সগুলো শিখতে যাও সেখানেও হয়তো অনেক জিনিস এভাবে শেখানো হয় না যেটা এই চ্যানেলের ভিডিওগুলোতে তুমি পেয়ে যাবে। এছাড়া আরও অনেক নতুন নতুন জিনিস আছে, অনেক নতুন নতুন বিষয়বস্তু আছে যেটা হয়তো এখানে শেখানো হবে, সেটা তুমি হয়তো এই মোটা টাকা দিয়ে কোর্স ফি দিয়ে তোমাকে শিখতে হবে, এখানে কিন্তু তুমি সেটা ফ্রিতে পেতে। ফ্রি বলে তোমার দেখতে ইচ্ছা করে না, এটা শুধু তোমার নয়, অনেক মানুষেরই যে জিনিসটা আমরা ফ্রিতে পাই সেটাকে আমরা নেগলেক্ট করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় ফ্রিতে ভালো জিনিস পাওয়া যায়। তো বেশি এই ধরনের কথা বলবো না। চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো অবশ্যই আমি তোমাকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিও অবশ্যই দেখবে, যদি ভালো লাগে অন্য ভিডিওগুলোও দেখবে, এবং অন্যান্য গ্রামাটিক্যাল পার্ট যেগুলো আলোচনা করা আছে সেগুলোও তুমি দেখবে। তার সাথে আর কি করবে, তার সাথে যদি তোমার ভিডিও ভালো লাগে কমেন্টস করবে, লাইক করবে, ভালো লাগলে নিজের অন্যান্য বন্ধুবান্ধব বা নিজের ফেসবুক পেজ বা কোথাও তুমি শেয়ার করতে পারো, সে নিয়ে আমার কোনো আপত্তি নেই। তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এবং আজকে শিখবো আমরা ড্র। ড্র ছাড়া এর আগে অলরেডি প্রায় 14-15খানা এরকম ক্লাসের ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে, এটা দেখে ভালো লাগলে ওটা অবশ্যই দেখো। তো আমি এখানে কতগুলো প্রিপোজিশন বা অ্যাডভার্ব, কারণ ফ্রেজাল ভার্ব তৈরি করতে গেলে ফ্রেজাল ভার্বের সাথে একটা রুট ভার্বের সাথে একটা প্রিপোজিশন কিংবা একটা অ্যাডভার্ব যোগ করা হয়। প্রিপোজিশনকে হয় যোগ করতে হবে না অ্যাডভার্বকে, কখনো কখনো দুটোকে একসাথে যোগ করা হয়, যোগ করে একটা ভার্বাল ফ্রেজ, যদিও কথাটা অ্যাপ্রোপ্রিয়েট নয় কারণ ভার্বাল ফ্রেজ আর ফ্রেজাল ভার্ব জিনিসটা সম্পূর্ণ আলাদা, তবু একটা ভার্বের সাথে প্রিপোজিশন বা অ্যাডভার্ব যোগ করে একটা ফ্রেজ তৈরি করা হয় যেটাকে আমরা বলি ফ্রেজাল ভার্ব। তোমার কিন্তু আবারও বলে রাখছি, ভার্বাল ফ্রেজ কিন্তু ফ্রেজাল ভার্বের সাথে গুলিয়ে ফেলো না, ভার্বাল ফ্রেজ জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, যেটা ফ্রেজাল ভার্বের যে প্রথম ক্লাসটা আমি দিয়েছিলাম সেখানে আমি আলোচনা করে দিয়েছি। তো এখানে আমি দেখব ড্র দিয়ে আমি 7খানা ফ্রেজাল ভার্ব লিখেছি এবং তার মানেটাকে ব্যাখ্যা করার জন্য আমি কিছু ড্রয়িং এখানে করেছি। এখানে জাস্ট প্রিপোজিশনগুলোকে বোঝানোর জন্য আমি ড্রয়িংটাকে করেছি, যে শুধুমাত্র এই যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংয়ের কনসেপ্টটা দিয়ে যে প্রিপোজিশনের পজিশন অ্যাকচুয়ালি কীরকম হয় সেটা দিয়ে এই ফ্রেজাল ভার্বগুলো মিনিং অটোমেটিক তৈরি করা যায়। এই ফ্রেজাল ভার্বগুলো কিন্তু মুখস্থ করবার মতো বিষয়বস্তু নয়। প্রথমে আছে অ্যাওয়ে। অ্যাওয়ে মানে সুইপ অ্যাওয়ে, ঝাঁটিয়ে দূরে সরিয়ে দিলাম। আমরা কথাকে প্রায় ইউজ করি যে সুইপ অ্যাওয়ে, তাহলে অ্যাওয়ে কথার অর্থ আমরা সাধারণত বলতে পারি, যেটা আমি দেখি যেখান থেকে দূরে সরিয়ে দেওয়া অর্থে। তাহলে যদি আমি ড্র অ্যাওয়ে বলতে থাকি, যে ড্র অ্যাওয়ে কথাটার মানে তাহলে কি হতে পারে, তাহলে আমরা বলতে পারি ডাইভার্ট করা। মানে আমি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আমাকে কেউ ড্র অ্যাওয়ে করে দিল, মিনস আমাকে ডাইভার্ট করে দিল, সেই যে জিনিসটা, যে থিমটা, যে পয়েন্ট অফ
মানে ডিসকাশনটা ছিল সেখান থেকে ড্র অ্যাওয়ে, মানে আমাকে কেউ টেনে দূরে সরিয়ে দিল। যেহেতু ড্র শব্দটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ড্র মানে টানা, অথবা ড্র মানে আঁকা। আঁকা মিন্স ড্রয়িং মানে যে অর্থে ব্যবহার করি সেই অর্থেই। তো ড্র অ্যাওয়ে মানে ডাইভার্টেড করা। আমরা একটা কথা বলতে পারি যে ডাইভার্টেড করা ড্র অ্যাওয়ে, কিংবা একটা বলতে পারি বাংলাতে আমরা বলতে পারি অন্যদিকে নেওয়া, অন্যদিকে নেওয়া। তো এই যে মিনিংটা আমি করে দিলাম এখানটাতে, যে এই মিনিংটা কিন্তু আমি মুখস্থ করে তোমাদেরকে বললাম না, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে মিনিংটা হয়। নেক্সট, ড্র ব্যাক। ব্যাক মিন্স ব্যাকে চলে আসা, বা এটা যদি আমার পজিশন হয় তা থেকে উল্টো দিকে চলে আসা, এটা ব্যাক। কিংবা আমি কোথাও একটা এগিয়েছিলাম, সামনের দিকে কোথাও এগিয়েছিলাম, প্রোগ্রেস করেছিলাম, সেটাকে আমি আবার ব্যাক করে এলাম। তো ড্র ব্যাক মিন্স তাহলে কি হতে পারে, পশ্চাৎপদ হওয়া। যেহেতু এটা ব্যাকের দিকে চলে আসছে, আমি বাংলায় লিখতে পারি পশ্চাৎ পদ হওয়া। অর্থাৎ কথার অর্থ হচ্ছে পিছন দিকে ফিরে আসা, মানে যে কাজে আমি যাচ্ছি তার থেকে আমি পিছন দিকে ব্যাক করে এলাম, সেটাকে আমরা বলতে পারি ড্র ব্যাক। আমরা অনেক সময় কথা বলি যে এটা করিস না, এরকম কিন্তু অনেক ড্রব্যাকস আছে। আমরা ন্যাচারালি যখন আমরা বাংলা বলি অ্যাকচুয়ালি বাংলার সাথে প্রচুর ইংরেজি শব্দকে মিলিয়ে বলি। তো আমরা এই কথাকে ইউজ করি, তোমরা নিজেরা হয়তো ইউজ করো যে অনেক ড্রব্যাক আছে, ড্রব্যাকস। আমরা ব্যাকস বলে দিই প্লুরাল করার অর্থ, যদিও এরকম ধরনের ইংরেজি হয় না। তো অনেক ড্রব্যাক আছে। ড্রব্যাক কথার অর্থটা কি, যে এর অনেক নেগেটিভিটি আছে। তাহলে পশ্চাৎপদ হওয়া, পিছনে ফিরে আসাটাই নেগেটিভ। যে আমি হেরে গেলাম বা ব্যাক করে এলাম, তাহলে এটাকে অ্যাকচুয়ালি যে এই নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। নেগেটিভ সেন্স মিন্স নেগেটিভ ওয়ার্ড নয়, কিন্তু আমি নট লিখবো না নেগেটিভ মানে এরকম কোনো ব্যাপার নয়। নেগেটিভ সেন্স মানে এই পিছনে ফিরে আসা, মানে হেরে যাওয়া। এই হেরে যাওয়া মানে নেগেটিভিটি, এই নেগেটিভিটি হিসাবে। নেক্সট, ড্র ইন। ইন মানে কি, আমরা জানি এই যে ছবিটা এঁকেছি কোনো কিছুর ভিতরে, যেটা কিন্তু আমি অসংখ্যবার বলেছি যে ইন শব্দটা এমনই একটা শব্দ যেটা মুভেবল নয়। এটা যদি এরকম হতো যে বাইরে থেকে রানিং অবস্থায় ভিতরে ঢুকলো এবং এখানেও একটা রানিং কন্ডিশনে আছে, এটাকে আমরা বলতাম তাহলে ইনটু। ইনটু আর ইনের মধ্যে ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনটু মুভেবল, কিন্তু ইন হচ্ছে ফিক্সড পজিশনে। তো ড্র ইন, টেনে কোনো কিছু ভিতরে নিয়ে এসে রাখলাম, মানে টেনে কোনো কিছু কোনো একটা পজিশনের মধ্যে আমি ফিক্সড করে দিলাম, সেটা ড্র ইন। সাধারণত রেলওয়ে প্ল্যাটফর্মে, রেলওয়ে স্টেশনে যে ট্রেন দাঁড়ায়, ট্রেন আসে, সেটাকে আমরা এই ড্র ইন ব্যবহার করি। ড্র ইন কেন, ট্রেনটাকে টেনে নিয়ে এসে প্ল্যাটফর্মে কিন্তু এসে মুভেবল নয়, স্টপ হয়ে যায়। ড্র ইনটু যদি হতো, ইনটু মানে ওখান থেকে কিন্তু ক্রস করে বেরিয়ে যাচ্ছে, থামছে না, মানে এখান থেকে বেরিয়ে ওখান থেকে, যেহেতু মুভেবল কন্ডিশনটা আমি বললাম, সেহেতু ড্র ইন মানে যেহেতু এটা এসে ফিক্সড হতে হবে, ইমুভেবল একটা কন্ডিশনে আসতে হবে, সে মুভেবল কন্ডিশনে আর থাকবে না, তাই জন্য ড্র ইন। ট্রেনের ইঞ্জিন ট্রেনটাকে টেনে নিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিল। নেক্সট, ড্র অন। অন মানে দেখো একটা সামনে, দেখো আমি একটা জাস্ট একটা ড্রয়িং করেছি, একটা সমান একটা সরল রেখা। সরল রেখা মানে আমি এটা ধরতে পারি একটা গ্রাউন্ড বা কোনো কিছু। অন মানে অ্যাকচুয়ালি কোনো জিনিস আছে তার উপরে কিছু থাকা, সেটা গ্রাউন্ডে থাকুক কোনো বস্তুর উপরে থাকুক। আর অন মানে তার কিন্তু একটা প্রভাব থাকতে হবে, যে বস্তুটার উপরে রয়েছে সেই বস্তুটার উপরে সবসময় যে জিনিসটা রয়েছে এর অনের প্রভাব আছে। এটা অন নয়, যদি উপরে থাকতো, ওভার হতো, তাহলে কিন্তু টাচেবল হতো না, তখন কিন্তু আমরা এটাকে বলতাম না। তাই যেহেতু অন মানে তার উপরে থাকছে, মানে তার উপরে সে ভার রাখছে বা প্রভাব রাখছে, কিছু একটা রাখছে, সেটাই কিন্তু অনের সেন্স। এটা একটা বল যদি একটা কোনো বিস্কুটের বা কোনো বস্তুর উপরে রাখি, সেই বলটার ওয়েটটাকে সেই বস্তুটাকে কিন্তু সম্পূর্ণভাবে নিতে হবে। তাই অন মানে প্রভাব বা ইন্টারেস্ট বা কিছু একটা থাকতে হবে যেটার উপরে যে জিনিসটা রয়েছে তার। তো সেই অর্থে ড্র অন, টেনে নিয়ে এলাম। যেমন আমরা বলতে পারি ট্রেনে নিয়ে এলাম, ড্র অন, এই কথাটার অ্যাকচুয়ালি অর্থ আমরা বলতে পারি তাহলে এগিয়ে, টেনে এগিয়ে আনা। অন মানে কোন একটার উপর প্রভাব বিস্তার করার জন্য। যে আমি ব্যাংকে এসেছিলাম টাকা তোলবার জন্য, এই ব্যাংকের দিকে পৌঁছাচ্ছি, আমরা একটা সেন্টেন্স বলি আই শ্যাল ড্র অন দ্য ব্যাংক ফর ক্যাশ। আমি ব্যাংকের দিকে যাচ্ছি ক্যাশের জন্য, যাব ক্যাশের জন্য। তবে এই ব্যাংকের দিকে যাচ্ছি কেন, ব্যাংকের প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে। নেক্সট আর একটা, দ্য পুজোস আর ড্রয়িং অন,
পূজাগুলো এগিয়ে আসছে, এই যে এগিয়ে আনা বললাম, এগিয়ে আসছে, মানে এর মধ্যে কিন্তু আমার একটা ইন্টারেস্ট কাজ করে যাচ্ছে, পজিটিভ ইন্টারেস্ট হোক অথবা নেগেটিভ ইন্টারেস্ট হোক, ইন্টারেস্ট থাকতে হবে। ইন্টারেস্ট থাকে বলেই তখনই কিন্তু অন ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে ড্র আউট। দেখো এখানে ছবিটাকে খেয়াল করো, আউট মানে একটা ব্যারিয়ার। প্রথমে দেখো আমি অন্য যে দাগগুলো দিয়েছি সেগুলো হালকা, কিন্তু এখানে একটু মোটা করে এই কারণে দিয়েছি, একটা ব্যারিয়ার, সে ব্যারিয়ারের বাইরে বেরোতে হবে, ভিতর থেকে কোনো কিছু টেনে বাইরে বার করলাম। ড্র মানে টানা, ড্র মানে আঁকা, টেনে বার করতে হলাম। সেটা যদি কিছু হয় তাহলে আমি বলতে পারি এটাকে প্রলং করা, প্রলং মানে টেনে লম্বা করা। ড্র আউট বাইরের ভিতর থেকে টেনে বার করছি, কিংবা আর কি হতে পারে, লম্বা করা হতে পারে, অথবা আরেকটা কি হতে পারে, ড্র আউট কথার অর্থ আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে উইথড্র, আমি যেটা বললাম এক্ষুনি, বার করে নিয়ে আসা। উইথড্র শব্দটাকে আমরা ড্র আউটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সে যখন যখন ড্র আউট, আমি এক্সাম্পল কতগুলো তোমাদেরকে বলি ড্র আউটে, যেমন হি ড্র আউট হিজ পয়েন্টস অ্যাট গ্রেট লেন্থ। সে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছিল সেটাকে ড্র আউট করলো, মানে যে পয়েন্টটা সে আলোচনা করছিল সেটা প্রলং করলো, অনেক বেশি লম্বা করে দিল, অনেক বেশি বাড়িয়ে দিল। আমরা ভেবেছিলাম পয়েন্টটা খুব ছোট হবে, কিন্তু সেটাকে এমনভাবে ড্র আউট করলো সেটা অনেক বড় দেখালো। এক্সাম্পল আর 2 নম্বর এক্সাম্পল, ড্র আউট দ্য একিং টুথ। যন্ত্রণা, যে দাঁতটা যন্ত্রণা দিচ্ছিল সেটাকে ড্র আউট মিনস উইথড্র করে নেওয়া হলো, যে দাঁতটা আমার যন্ত্রণা হচ্ছিল সেটাকে আমি ভেঙে বার করে দিলাম। আই ক্যানট ড্র আউট অফ দ্য কন্ট্রাক্ট নাও, আই ক্যানট ড্র আউট অফ দ্য কন্ট্রাক্ট নাও, আমি কখনোই এই কন্ট্রাক্টটা যেটা সাইন করেছি সেটা কখনোই উইথড্র করতে পারবো না, মানে আমি যেটা সাইন করেছি, যে কন্ট্রাক্টটা করেছি সেটার মধ্যে আমি থাকবো। এইগুলো হচ্ছে ড্র আউট। ড্র আউট মিনস যেটা আছে সেখান থেকে বেরিয়ে বাইরে চলে আসা, বা সেটাকে টেনে লম্বা করে দেওয়া। নেক্সট হচ্ছে ড্র টু। এখানে ছবিটাকে খেয়াল করে দেখতে হবে, একটা নির্দিষ্ট জায়গা, সেটাই গিয়ে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে একটা জিনিস, মিনস টু মানে একটা সার্টেন লিমিট, একটা সার্টেন পজিশন, সেই পর্যন্ত টু এর সীমারেখা হয়। মানে টু এর সীমারেখা ও ডবল এফ, অফ কিন্তু মানে অনেকটা লম্বা, যার কোনো সীমারেখা বা সীমানা আমরা জানি না, কিন্তু টু মানে একটা বাউন্ডারি পর্যন্ত, যে আমাদের দেশের সীমানায়, তো এক্ষেত্রে আমরা টু ব্যবহার করি, তেমন সীমানা পর্যন্ত। অর্থাৎ টু কথা অর্থ আমরা বলতে পারি যে কোনো একটা জায়গা, কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি, সেটা হচ্ছে আমার পজিশন। তা ড্র টু টেনে নিয়ে আমাকে কোথাও যাচ্ছে নির্দিষ্ট জায়গা পর্যন্ত, তাহলে সেটা হতে পারে আমার আকর্ষণ। কোনো কিছু যদি আমাকে টেনে তার দিকে নিয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, আমার আকর্ষণ। মানে কোনো বিষয়ের প্রতি আকর্ষণ, এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় ড্র টু। তাহলে ড্র টু বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ড্র টু কি জন্য ব্যবহার করা হয়, যে কোনো বিষয়ের প্রতি আমার কতটা আকর্ষণ আছে সেটা বোঝানোর জন্য, বা আকৃষ্ট হওয়া যাতে। তারপরে হচ্ছে ড্র আপ। ড্র আপ, আপ আপ কথার অর্থ হচ্ছে উপর দিকে। এর উপর মানে নিশ্চয়ই তার একটা বেস আছে, আর এই বেসের নিচে যখন যাওয়া হয় তখন সেটাকে আমরা বলি ডাউন। তাহলে আপ মানে উপর দিকে উঠছে, তাহলে ড্র আপ মানে কোনো কিছু উপর দিকে উঠছে। এবার উপর দিকে উঠতে গেলে তাকে ধাপে ধাপে উঠতে হয়। কেউ এক লাফে বাড়ির ছাদে উঠে যেতে পারে, সেটা হচ্ছে অলৌকিক, মানে অলৌকিক কল্পনা টাইপের। তাহলে ধাপে ধাপে উঠতে হবে, তাহলে সেটা হচ্ছে তাকে সাজানো থাকতে হবে। সেই অর্থে এই যে ধাপে ধাপে উপর দিকে ওটা আপে যাওয়া, এই অর্থে ড্র আপের মিনিং করা হয় সাজানো। তাহলে ড্র আপের মিনিং আপ, উপর দিকে, যারা পজিটিভিটি বোঝায় সেটা হচ্ছে সাজানো। যদি ড্র ডাউন হতো, যদি নেগেটিভিটি বোঝাতো, তাহলে বলতাম এলোমেলো করা, বিশৃঙ্খল করে দেওয়া, এই কন্ডিশন ব্যবহার করতাম। কিন্তু এখানে ড্র আপ মানে উপর দিকে, যেহেতু ধাপে ধাপে ওঠার ব্যাপার আছে, সেহেতু এটার মিনিং করলাম আমরা সাজানো। এছাড়া আর কি করতে হবে, ড্রাফটের কোনো জিনিস বিষয়বস্তু আমরা যে ড্রাফট করে রাখি, ড্রাফট যখন করি, আমরা কোনো কিছু ড্রাফট যখন করি তখন সেটাকেও আমরা সাজিয়ে রাখি। বলতে বাধা নেই যে এই ধরো ক্লাসটা আমি করাবো, এই ক্লাসটা আমি কোন কোন ফ্রেজাল ভার্ব নিয়ে তোমাদেরকে করাবো আজকে, সেই ফ্রেজাল ভার্বের নামগুলোকে আমাকে ড্রাফট করে রাখতে হয়। যাতে আমি ড্র ফ্রেজাল ভার্বটা তোমাদেরকে করাবো সেটাকে আমি ড্রাফট করে রেখেছি, মিনস আমি সাজিয়ে রেখেছি যে কোনটার পর কোনটা করাবো। নইলে আমি এখানে দাঁড়িয়ে থেকে এই মুহূর্তে ড্র ব্যাকের পরে আমি ভুলে যেতাম যে ড্র ব্যাকের পরে কোনটা বলবো, হয়তো ড্র আপ বলতাম, তারপর হয়তো ড্র অ্যাওয়ে বলতাম। এই যে পরপর সাজিয়ে রাখা, এই যে ড্রাফট করা, এই ড্রাফটটা হচ্ছে ড্র আপ। তাহলে আমি জিনিসটাকে ড্র আপ করে নিয়েছিলাম আগে, তারপরে তোমাদের কাছে
রিপ্রেজেন্ট করলাম, প্রেজেন্টেশন দিলাম। তো এটা ছিল আজকে আমাদের ফ্রেজাল ভার্ব ড্রয়ের ক্লাস। তো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে তোমার স্যার বা তোমার ম্যাডাম বা তোমার প্রাইভেট টিউটার যাকে তুমি মোটা টাকা দিয়ে পড়তে চাও, তারা যদি এইভাবে শিখিয়ে থাকে তাহলে তুমি ভিডিওটা দেখেছো তার জন্য ধন্যবাদ। তারা যদি এইভাবে শিখিয়ে থাকে তাহলে তোমার কোনো অসুবিধা নেই, তোমাকে বাকি যে ফ্রেজাল ভার্বের ক্লাসগুলো আছে সেগুলো কোনোটা দেখতে হবে না। কারণ সবকটা ফ্রেজাল ভার্বের ক্লাসগুলো আমি ঠিক এইরকমভাবে নিয়মে এরকম সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তুমি যদি এর থেকে সহজে বুঝে থাকো তাহলে তোমার দেখার প্রয়োজনীয়তা নেই। আর যদি তোমার মনে হয় না নতুন কিছু শিখলাম বা খুব ভালো লাগলো, তাহলে অবশ্যই চ্যানেলের অন্যান্য যে ক্লাসগুলো আছে, ফ্রেজাল ভার্ব কেন, ইংরেজি গ্রামারের অন্যান্য যে সমস্ত ক্লাসগুলো দেওয়া আছে প্রায় সব ক্লাসই দেওয়া আছে। আরও কিছু ক্লাস অলরেডি আমি দেবো, প্রিপোজিশনে ক্লাস আছে, ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, টেন্স আছে, পার্টস অফ স্পিচ আছে, সবই আছে। তো সেগুলো একদম ফ্রি অফ কস্টে তুমি দেখতে পারো। এর জন্য তোমাকে কোনো পেমেন্ট দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তুমি ফ্রি, হ্যাঁ তুমি ফ্রি জিনিস তুমি দেখবে কিনা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে তুমি দেখতে পারো। যদি ভালো লাগে, তুমি যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। যদি তুমি মাধ্যমিক বা 11-12 স্টুডেন্ট হও, খুব শীঘ্রই আমাদের চ্যানেলে তার জন্য তোমাদের যে মেন সিলেবাসের বই আছে সেই সিলেবাস সংক্রান্ত পাঠ্যপুস্তকগুলোও আলোচনা করা হবে, তার সাথে তার টেক্সচুয়াল গ্রামারও আমি আলোচনা নিশ্চয়ই করব। তো এই ছিল আজকে আমার ক্লাস কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রয়োজনে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের মতামত জানানোর জন্য। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। ব্যস্ত থাকি আমি, তবু তার মধ্যে যখন সময় পাবো তোমাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবো। থ্যাংক ইউ।